শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা লেজ। বাসা বদলানোর পর বদ্রীনাথ কিছু ফাপড়ে পড়ে গেল। যে বাড়িতে এলো সে বাড়ি নাই করে হোক 1-150 বছরের পুরনো। নতুন চুনকাম করা সত্ত্বেও নোনা ধরা দেওয়ালের চুনবালি খসে পড়ছে। গত বর্ষার জলের ছাপ এখনো দেয়াল থেকে মোছেনি। তার উপর বড্ড ঘুপচি আর অন্ধকার, আলো বাতাসের বালাই নেই। চারিদিকে সবসময় একটা ভেজা ভেজা ভাব। দেয়াল আর মেঝে হরেক রকমের ফাটল, তাতে কাকড়া বিছে তেঁতুল বিছে রাস্তা না। এখানে সেখানে উইয়ের সুরঙ্গ পথ। আরশোলা ফরফর করে ঘুরে বেড়াচ্ছে সারাদিন। লুকোনো গর্ত থেকে মাঝে মাঝে একটা ব্যাঙ ডাকে। বদ্রীনাথের 90 বছরের বুড়ি মা দিনরাত ঘ্যান ঘ্যান করছেন। এ কি সোদরবন বাবা! কোন জীবজন্তুটা নেই এখানে? ঠাকুর ঘরে বাদুর পর্যন্ত ঝুলে আছে। শুধু বাদুর? বদ্রীনাথের গিন্নি ঘোমটা খসিয়ে বলেন, ভাড়ার ঘরের জল নিকাশি ফুটো দিয়ে একটা লেজ বেরিয়ে যেতে দেখলুম। তা সে কিসের লেজ কে জানে। দীর্ঘশ্বাস ফেলে বদ্রীনাথের মা বলেন, লেজের কথা আর বলো না। লেজ আমি দিনরাত দেখছি। পরশু রাতে ঘুম ভেঙে মশারির গায়ে দেখি একটা কাটাওয়ালা লেজ। গতকাল আন্নিকে বসে ঠাকুরের সিংহাসনের নিচে একটা লোমওয়ালা লেজ। আজ সকালে বাইরের ঘরের চৌকির তলায় একটা লিকলিকে লেজ। আমার নিজের চোখে দেখা, তবে জন্তুগুলোকে ঠাহর করতে পারিনি। বদ্রীনাথের ছেলে মল্লিনাথ ছেলেবেলা থেকেই ভারী রোগাভোগা, ফ্যাকাশে সরু চেহারা। তার হাতে গলায় রাজ্যের মাদুলি আর শেকড় বাকড় বাঁধা। সে খেলে না, ছোটে না, দুষ্টুমি করে না। কাঁচকলা আর পেঁপের ঝোল দিয়ে ভাত খায় আর চুপ করে শুয়ে বসে থাকে। রোগে ভোগে বলে তার ঠাকুমা সবাইকে সাফ বলে দিয়েছেন, বংশের ওই একটিমাত্র সলতে, লেখাপড়ার ধকল যদি রোগা শরীরে নাশ হয়, নাতি আমার বেঁচে থাক, লেখাপড়ার দরকার নেই। তাই মল্লিনাথ স্কুলে পাঠশালাতেও যায় না। ঘরে বসে খুশি মতো একটু আধটু পড়ে। কথাবার্তা বড় একটা বলে না কারোর সঙ্গে। মা বা ঠাকুমার আঁচলের আড়ালে সে বড় হয়। মা ঠাকুমার কথা শুনে মল্লিনাথও চিচি করে বলল, লেজ লেজ তো আমিও দেখি। আমার পড়ার টেবিলের ড্রয়ার থেকেই মাঝে মাঝে একটা সবুজ রঙের ভারী সুন্দর লেজ বেরিয়ে ঝুলে থাকে। কি সর্বনাশ! মা ঠাকুমা একসঙ্গে চেঁচিয়ে ওঠেন। বদ্রীনাথ গরিব হলেও রোজ ছেলের জন্য খেলনা আনে, খাবার আনে, কিন্তু ছেলের মুখে হাসি ফোটে না, চোখে মরার দৃষ্টি জ্যান্ত হয় না। বদ্রীনাথ বল কিনে এনে হাতে দেয়, খেলনা বন্দুক দেয়, লাট্টু দেয়, ঘুড়ি লাটাই দেয়। বলে, কি বাবা, একটু আনন্দ পাচ্ছ? এই দেখো বল, এমনি করে পায়ে নিয়ে ছুটবে, দুম করে লাথি কষাবে, কেমন আনন্দ হবে দেখো। ঘুড়ি কেমন শো করে আকাশে ওড়ে না বাবা, দেখেছ তো? তেমনি ওড়াবে ছাদে উঠে, দেখবে বুকখানা ভারী হালকা হবে, ফুর্তি হবে খুব। বন্দুক দিয়ে রোজ টিপ করবে। কত আরশোলা, ইঁদুর, চামচিকে চারিদিকে দেখছো তো? টিপ করে করে মারতে মারতে দেখো রক্ত গরম হয়ে উঠবে। এই দেখো লাট্টু কেমন বন বন ঘোরে জানো? কিন্তু খেলনা পড়ে থাকে, খাবারও ছোঁয় না মল্লিনাথ। মাদুলির ভারে কুজো হয়ে চুপ করে ফ্যাকাশে মুখে বসে থাকে। তার রক্ত গরম হয় না, আনন্দ হয় না, ফুর্তিও হয় না। বদ্রীনাথ তার সামনে বল খেলে দেখায়, ঘুড়ি উড়িয়ে দেখায়, লাট্টু ঘুরিয়ে দেখায়। দেখাতে দেখাতে হাঁপিয়ে ওঠে, নেতিয়ে পড়ে, চিরবিরতে থাকে। নতুন বাসায় এসে মল্লিনাথ আরো ফ্যাকাশে হয়েছে, আরো রোগা, আরো নেতানো। মা ঠাকুমা বারবার তার দিকে তাকিয়ে সারাদিন দীর্ঘশ্বাস ছাড়ছেন। ছেলে বাছলে হয়, তাই সবুজ লেজের কথা শুনে সবাই আঁতকে উঠল। টেবিল ঝাড়পোছ করা তো হলোই, সারা বাড়িতে ছড়ানো হলো কড়া কীটনাশক। এক তান্ত্রিক এসে প্রায় 20 গ্রাম ওজনের আর একটা তাবিজ বেঁধে দিয়ে গেল গলায়। মল্লিনাথ আরো একটু কুজো হয়ে গেল তার ভারে।
তা বলে সবুজ লেজটা কিন্তু তাকে ছাড়ল না। তাবিজ নেওয়ার পরদিন সকালে পড়ার টেবিলে বসে সে গুপ্তধনের খোঁজে নামে একটা গল্পের বই পড়ছিল। কুনুইতে সুরসুরি লাগায় সে তাকিয়ে দেখল সামান্য ফাঁক হয়ে থাকা ড্রয়ার থেকে সেই কচি কলা পাতা রঙের সুন্দর সবুজ সরু লেজটা বেরিয়ে এসে খুব আদুরে আদুরে ভাব দেখিয়ে নড়াচড়া করছে। মল্লিনাথ যে ভয় পেল তা নয়, সে চিরকাল কলকাতায় মানুষ। এই প্রায় 10 বছর পর্যন্ত সে একমাত্র চিড়িয়াখানা ছাড়া আর কোথাও তেমন কোনো জীবজন্তু দেখেনি। লেজটা দেখে তাই তার ভারী অবাক লাগে, ভারী সুন্দর দেখতে, হাত দিতে ইচ্ছে করে। একটু ভয়ে ভয়ে সংকোচের সঙ্গে মল্লিনাথ হাত বাড়িয়ে লেজটা একটু ছুঁয়ে দিল। শুট করে সরে গেল লেজটা। পরদিন আবার বেরিয়ে এসে সুরসুরি দিল হাতে। মল্লিনাথ আবার একটু ছুলো, আর এইভাবেই রোজ সেই সবুজ লেজটার সঙ্গে তার দেখা হতে থাকে, একটু একটু করে ভাব হতে থাকে। মল্লিনাথের ভারী ভালো লাগে লেজটাকে। একদিন ড্রয়ারটা একটু বেশি ফাঁক করে রাখলো সে। লেজটা বেরিয়ে আসতেই উকি মেরে দেখলো ভেতরে একটা বেশ লম্বা গড়নের সাপের মতো দেখতে প্রাণী কুণ্ডলি পাকিয়ে ঝিমোচ্ছে। পরদিন ড্রয়ারটা আরো ফাঁক করলো মল্লিনাথ। সকালবেলা যথারীতি আবার লেজটার সঙ্গে ভাব করতে করতে প্রাণীটিকে দেখলো আর চোখে। ছোটখাটো একটা আমুদে সাপই হবে। অলসভাবে শুয়ে শুয়ে একটা আরশোলা চিবোচ্ছে। পরদিন মল্লিনাথের ধৈর্য থাকলো না। লেজটা বেরোতেই ড্রয়ারটা এক ঝটকায় খুলে ফেললো। লেজটা ধরলো মুঠো করে, করুণ স্বরে বলল, আমার যে আর কোনো বন্ধু নেই। সাপটা মল্লিনাথের এই আচরণে ভারী বিরক্ত হয়ে কিলবিলিয়ে পিছলে বেরিয়ে গেল। সরাত করে ড্রয়ার থেকে নেমে প্রাণপণে ছুটল ভেতর বাড়ির দিকে। মল্লিনাথও লাফিয়ে ওঠে। তার একমাত্র বন্ধু ভাবের পাত্র পালিয়ে যাচ্ছে। প্রাণপণে মল্লিনাথও তার পেছনে ছোটে। সবুজ সাপটা ভারী চালাক। সোজা পথে না গিয়ে সে খানিকক্ষণ এ ঘরে সে ঘরে করে পালিয়ে বেড়ায়। আলমারির তলা, খাটের তলা, জুতোর র্যাকের পেছন, চৌকাঠের আড়ালে ঘুরে অবশেষে উঠোন পেরিয়ে গিয়ে ভাড়ার ঘরের পেছনে একটা ঘুপচি ঘুটে কয়লা রাখার ঘরে গিয়ে ঢুকলো। ঘরের কোণে একটা মস্ত গর্তে সেধিয়ে গেল শুট করে। মল্লিনাথ তা বলে হাল ছাড়ল না। গর্তের কাছে গিয়ে প্রথমে অনেক কাকুতি মিনতি করলো। কাজ হলো না দেখে একটা লোহার শাবল এনে গর্ত বড় করতে বসলো। মল্লিনাথের গায়ে জোর নেই, মাদুলির ভারে সে জর্জরিত, কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার শোকে তার গায়ে দ্বিগুণ বল এলো। তাবিজ কবজ মাদুলির জন্য শাবল চালাতে অসুবিধে হচ্ছিল বলে এক এক টান মেরে ছিঁড়ে ফেলে দিল সেগুলো। ভারী শাবলটা প্রাণপণে চালাতে লাগলো। হাত ধরে গর্ত খোঁড়ার পরেই সে একটা ভুসভুসে ইটের গাঁথনি পেল। শাবলের দুটো চারে উপড়ে ফেললো ইট। দেখলো ঘরের নিচে আর একটা গুপ্ত কুঠুরি রয়েছে। ঘুটঘুটি অন্ধকার। গর্তে মুখ দিয়ে মল্লিনাথ ডাকে, এসো ভাই সবুজ লেজ, আমার যে তুমি ছাড়া বন্ধু নেই। আমি যে স্কুলে যাই না, কারোর সঙ্গে ভাব করতে পারি না, সবাই যে আমাকে খ্যাপায়। কিন্তু সবুজ লেজ আর বেরোয় না। মল্লিনাথ একটা টর্চ নিয়ে এসে গর্তের মধ্যে লাফিয়ে নেমে পড়ল। চোরা কুঠুরিতে টর্চের আলো ফেলে সে দেখল চারদিকে 3-4টে লোহা আর কাঠের সিন্দুক। অনেক রূপোর আর সোনার বাসন রয়েছে দেয়াল আলমারিতে, কিন্তু সেসব গ্রাহ্য করল না মল্লিনাথ। আতিপাতি করে খুঁজতে লাগলো তার বন্ধুকে। সিন্দুক শাবলের চারে খুলে ফেলে দেখল রাশি রাশি সোনা আর রূপোর মোহর আর টাকা, হিরে জহরত গয়না, সোনার বাট, সব হাটকে মাটকে সে সবুজ লেজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। পায় না তো পাই না। ক্লান্ত হয়ে সে একসময় শাবল আর টর্চ ফেলে দিয়ে হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো অনেকক্ষণ। তারপর খুব রেগে গিয়ে বলল, ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি। আজ থেকেই আমি অন্য সব ছেলের সঙ্গে মিশবো, তাদের সঙ্গে ভাব করব, খেলবো, তখন দেখো তোমার হিংসে হয় কি না। এই বলে মল্লিনাথ কুঠুরির বাইরে বেরিয়ে আসে। গর্তের মুখ ভালো করে ইট আর মাটি দিয়ে বুঝিয়ে দেয়।
তার চোখে জল, মুখ থমথম করছে অভিমানে। দুম দুম করে পা ফেলে হেঁটে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাড়ার ছেলেরা গলির মুখ আটকে ইট সাজিয়ে রবারের বলে ক্রিকেট খেলছিল। মল্লিনাথ গিয়ে বল কেড়ে নিল একটা ছেলের হাত থেকে। তারপর দৌড়ে গিয়ে এমন জোরে বল করলো যে ইটের স্ট্যাম্প পর্যন্ত 3 হাত ছিটকে গিয়ে ভেঙে পড়ল। ছেলেরা মল্লিনাথের এলেম দেখে খ্যাপাতে ভুলে গেল। ওস্তাদ ওস্তাদ বলে চেঁচালো কয়েকটা ছেলে। মল্লিনাথ পরের বলটা করলো আরো ভয়ঙ্কর। বলটাই ফেটে গেল ফটাস করে। যার বল সে ভ্যা করে কেঁদে ফেলল। মল্লিনাথ কাঁদুনে ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বলল, কুছ পরোয়া নেই, আমার বল ব্যাট অনেক আছে, আনছি। বলে দৌড়ে গিয়ে মল্লিনাথ ব্যাট বল আনে। খেলা আবার জমে ওঠে। মল্লিনাথ ব্যাটও করলো অসাধারণ। রাগে গা রি রি করছে, তাই এত জোরে ব্যাট চালালো যে মার খেয়ে 3 তলা 4 তলা 5 তলা বাড়ির ছাদ ডিঙিয়ে বল গিয়ে ওভার বাউন্ডারি হতে লাগলো। তার খেলা দেখে সবাই থ। অনেকক্ষণ খেলে ঘেমে মল্লিনাথ যখন বাসায় ফিরল তখন তার রাগ অনেকটা কমেছে। মুখে হাসি ফুটেছে, চোখে মরার দৃষ্টি খুব জ্যান্ত হয়ে উঠেছে। সেই দৃশ্য দেখে তার মা আর ঠাকুমা ভয়ে কেঁদে খুন। ওগো, কে আমাদের বাছাকে ওষুধ করেছে? শুনে মিটিমিটি হাসলো মল্লিনাথ। ছাদে গিয়ে সে অনেকক্ষণ ঘুড়ি ওড়ালো, বন্দুক টিপ করে 3টে কাকড়া বিছে ঘায়েল করলো, বনবন করে লাট্টু ঘোরালো। বিকেলে পাড়ার কাছে মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ফুটবল খেলে 3-3টে গোলও দিয়ে দিল মল্লিনাথ। সন্ধেবেলা বদ্যিনাথ বাড়ি ফিরলে সে গিয়ে গম্ভীর মুখে বলল, বাবা, আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমার অনেক বন্ধু চাই। শুনে বদ্যিনাথের ভিড়মি খাওয়ার জোগাড়। মল্লি স্কুলে আসতেই হাফ ধরে যাবে ছেলের। ওদিকে মল্লিনাথের কাণ্ড দেখে মা আর ঠাকুমা শোবার ঘরের দরজা বন্ধ করে বসে চেঁচাচ্ছেন আর কাঁদছেন। তাদের ধারণা মল্লি পাগল হয়ে গেছে, এবার হয়তো কামড়ে দেবে। বাড়ির চাকর তান্ত্রিককে ডাকতে গেছে। বদ্যিনাথও মূর্ছায় যাচ্ছিল। মল্লিনাথই তাকে জল টল দিয়ে চাঙ্গা করলো। বলল, সবুজ লেজটা আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছে, ওকে আমি মজা দেখাবো। বদ্যিনাথ হাঁ করে চেয়ে থাকলো, কিছু বুঝতে পারে না। তখন মল্লিনাথ ঘটনাটা খুলে বলে তার বাবাকে নিয়ে গিয়ে গর্ত দেখায়। ফের মাটি খুঁড়ে দুজনে মিলে চোরা কুঠুরিতেও নামে। সব দেখিয়ে মল্লিনাথ বদ্যিনাথকে বলে, দেখলে তো সবুজ বন্ধুর জন্য খামোখা কত খেটেছি। বদ্যিনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা বটে। মল্লিনাথ এক মুঠো হিরে তুলে নিয়ে রাগের চোটে মেঝে ছুঁড়ে মেরে বলে, ওকে মজা দেখাবো, অনেক বন্ধু হবে আমার, তখন বুঝবে। ঠিক ঠিক, বদ্যিনাথ হাসি মুখে বলে। তারপর বাপ বেটায় উঠে এসে গর্ত বুঝিয়ে ফেলে। পরদিন রাজমিস্ত্রি এনে জায়গাটায় পাকা গাঁথনি দিয়ে দেয়। এরপর থেকে মল্লিনাথ ক্রমে ক্রমে ভারী জলজ্যান্ত হয়ে ওঠে, যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলায়। চোরা কুঠুরের কথা বাপ বেটা আর মুখেও আনে না। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।